What happened to us? Yet save it only for us. গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা খুবই লেটেস্ট একটা সিনেমা সম্পর্কে জানতে চলেছি। মানে এই সিনেমাটা এখনো হলে চলছে। সিনেমাটির নাম হচ্ছে ডিসক্লোজার ডে। সিনেমাটা রিলিজ পেয়েছে 11 জুন, মানে রানিং তো এখনো জুন মাস চলছে। এই মাসে রিলিজ পেয়েছে 10-15 দিন আগে। তো এটা একটা সাইফাই অ্যাকশন সিনেমা। সিনেমাটার কাহিনী একটু কমপ্লিকেটেড বা একটু জটিল, তবে আমি চেষ্টা করবো যত সহজে বোঝানো যায়। দেখো, সিনেমার কাহিনী তোমাদের কেমন লাগবে এটা আমি জানি না, তবে একটা কথা বলি, এই সিনেমাটা ডিরেক্ট করেছে হচ্ছে স্টিভেন স্পিলবার্গ, যে হলিউডের মোটামুটি নাম করা একজন নির্মাতা। আর এই সিনেমাটার IMDb রেট অনেক ভালো, 10-এ 6.7। তো আমি আমার মতো সহজ করে সিনেমাটি এক্সপ্লেন করছি, যাতে এই সিনেমার ট্রেলার বা কোনো ক্লিপ যদি তোমার সামনে আসে, তুমি অন্তত বলতে পারো যে লেটেস্ট সিনেমা আমি তো দেখেছি, আমি জানি। তো চলো স্টার্ট করি। তো সিনেমার শুরুতে আমরা দেখতে পাই একটা বক্সিং ম্যাচ চলছে এবং দুজন ফাইটার তাদের সর্বোচ্চ জোশ দিয়ে ফাইট করছে। আর ওই জায়গায় আরেকটা ছেলেকে আমরা দেখতে পাই যে দর্শকদের মধ্যে ছিল, যার নাম হচ্ছে ড্যান। সে খুবই নার্ভাস ছিল, কারণ সে যে কোম্পানিতে চাকরি করে ওটার নাম হচ্ছে ওয়ার্ডেক্স। সেই কোম্পানির একটা গোপন ডাটা সে চুরি করেছে। আর ওয়ার্ডেক্স কোম্পানি খুবই প্রভাবশালী একটা কোম্পানি, সেটা মনে করে ডাইরেক্ট নাসার সাথে কাজ করে। অনেক ক্লাসিফাইড মানে হচ্ছে গোপন জিনিসগুলো আর কি ওদের কাছে থাকে। তো ড্যান মনে করে এই কোম্পানি কিছু জিনিস পুরো পৃথিবীর কাছ থেকে লুকিয়েছে, সেই জিনিসগুলো পৃথিবীর মানুষদের জানা আছে। আর তাছাড়াও ড্যান ওই কোম্পানির তৈরি কোন একটা বিশেষ জিনিস, কোন একটা ডিভাইস চুরি করে নিয়ে এসেছে। তো যাই হোক, ও যখন ওই খেলা দেখছিল, এটা তো খেলা দেখানো মূলত এখানে লুকিয়েছিল, তখনই ওয়ার্ডেক্স এর কিছু লোক এখানে আসে এবং ওকে বলে, তুমি যদি তোমার গার্লফ্রেন্ড জেনকে জীবিত দেখতে চাও তাহলে আমাদেরকে সাহায্য করতে হবে। তো এরপর তারা তার ব্যাগ তল্লাশি করে। তো ব্যাগে অনেকগুলো ডাটা ড্রাইভ ছিল, মানে পেন ড্রাইভ ধরো। আর এই পেন ড্রাইভ গুলোর মাধ্যমে মূলত সে ওই ওয়ার্ডেক্স কোম্পানির গোপন তথ্যগুলো চুরি করেছিল। তো এরপর আমরা সেখানে ওয়ার্ডেক্স এর মালিক নোয়াকে দেখতে পাই, যে ড্যানের কারণে টেনশনে ছিল, কারণ এই কোম্পানির তথ্য যদি লিক হয়ে যায় পুরো পৃথিবীর মানুষ তোর বিপক্ষে চলে যাবে। তো এরপর ড্যানের গার্লফ্রেন্ড জেনকে ধরে ড্যানের সামনে আনা হয়। আর ওইদিকে দেখতে পাই আমরা ওই কোম্পানির যে মালিক নোয়া, সে ওই পেন ড্রাইভের চেয়ে অন্য একটা জিনিস খুঁজছিল, যেটা একটা বিশেষ ডিভাইস, বাট ওই ব্যাগে ওটা ছিল না। আর এরপর সে যখন জিজ্ঞাসা করে ড্যানকে, তখনই দেখা যায় ড্যানের হাতে ওই ডিভাইসটি। আর এটা কোনো নর্মাল ডিভাইস নয়, এটা এলিয়েন প্রযুক্তির একটা ডিভাইস, যেটা এত শক্তিশালী যে তোমার কল্পনার বাইরে। তো ওটা সে যখন বের করে, তখন এই কোম্পানির যে মেন নোয়া, সে তার লোকদেরকে সতর্ক করে দেয় যে ওকে খেপিও না, ওই ডিভাইসের সামনে তোমাদের অস্ত্র কোনো কাজেই লাগবে না, আমরা উল্টো সবাই এখানে মারা পড়বো। তো এরপর নোয়া তার লোকজনদেরকে শান্ত করে আর ড্যানকে বলে, বাবা না ভালো, ডিভাইসটা দিয়ে দাও, তুমি এটা নিয়ে কি করবে, দিয়ে দাও, অনেকগুলো টাকা দিবানি। কিন্তু ড্যান এটা দিতে চায় না। আর এটা এমন একটা ডিভাইস যেটা হাতে আসলে তুমি সুপার পাওয়ার পেয়ে যাবে। আর এই কারণেই এই কোম্পানির মালিক নোয়া আমাদের ওই ড্যানকে ভয় পাচ্ছিল। তো যাই হোক, ড্যান করে কি উল্টো এই অস্ত্রের ভয় দেখিয়ে বা ওই ডিভাইস দিয়ে ভয় দেখিয়ে বাকি যে পেন ড্রাইভ ছিল সবগুলোই নিয়ে নেয়। আর তারপর ড্যান ওই কোম্পানির মালিক নোয়াকে বলে, গাব গাছের তালের আটি, তোর প্ল্যানে দিলাম মাটি। আর এই খিস্তিটা দিয়েই ড্যান তার গার্লফ্রেন্ডকে নিয়ে গাড়ি করে সেখান থেকে পালিয়ে যায়। তো এরপর পথে ড্যানকে তার গার্লফ্রেন্ড জিজ্ঞাসা করে, তুমি নিজের কোম্পানির বিরুদ্ধে গিয়ে কেন এমনটা করলে? তো ড্যান তখন জবাব দেয়, সঠিক সময় আসলেই তোমাকে সবকিছু বলে দেবো, আর তোমরা মেয়ে মানুষ পেটে কথা রাখতে পারো না, যে আগে কিছু বললাম না। তো এরপর সে করে কি ওই ডিভাইসটা যেটা দেখে সবাইকে ভয় দেখিয়েছে সেটা আবার বক্সে রাখে। আর তারপর ড্যান করে কি তার পুরনো সাথী ইয়োগোকে কল করে এবং ইয়োগোকে কল করে বলে, নোয়া তো আমার গার্লফ্রেন্ডকে আটক করে পরে আমাকেও ধরে ফেলেছিল, কিন্তু অল্পের জন্য বেঁচে এসেছি। তো ইয়োগো তখন ওকে পরামর্শ দেয়, তোমার এখন লুকিয়ে থাকাই ভালো, আর ওপেন আসার সময় এখনো আসেনি। বাট ড্যান তখন বিরক্ত হয়ে যায় এবং বলে, বেটা তোর কথা দিতে আমি ওয়ার্ডেক্স কোম্পানির গোপন ফাইল চুরি করলাম, এখন তুই বলছিস এখনো সময় আসেনি। বাট ইয়োগো বলে, ভাই আমিও তো আগে ওয়ার্ডেক্স কোম্পানিতে চাকরি করতাম, তাই না, কিন্তু সবকিছু তো একটা সময় আছে। তো সে ড্যানকে সতর্ক করে বলে, যাই হোক না কেন ওই ডিভাইস যেন কোনোভাবে ওই কোম্পানির মালিক নোয়ার হাতে না পড়ে, এবং আমি দ্রুত তোমাকে সাহায্য করার জন্য লোক পাঠিয়ে দিচ্ছি। আর অন্যদিকে আমরা দেখি ওয়ার্ডেক্স কোম্পানির মালিক নোয়া তার মেইন অফিসে পৌঁছায়, আর সেখানে ওর দল সারা বিশ্বে ইন্টারনেটের মাধ্যমে বা এআই এর মাধ্যমে ড্যানকে খুঁজছিল। তো এখানে বিষয়টা আসলে হয়েছে কি, এই ওয়ার্ডেক্স কোম্পানির 79 বছরের যে রেকর্ড ফাইলগুলো ছিল, এই সব নিয়ে ড্যান হারামজাদা পালিয়েছে। আর তারপর তারা যখন তদন্ত করে তারা জানতে পারে তার কোম্পানির অনেক পুরনো কর্মীরাও নোয়ার বিরুদ্ধে কাজ করছে, আর এই দলের নেতৃত্ব দিচ্ছে ইয়োগো। তো এটা জেনে নোয়া আরো অনেক বেশি রেগে যায়, কারণ ইয়োগো একসময় তার সবচেয়ে কাছের লোক ছিল, এবং সত্যি কথা বলতে কাছের লোকরাই তো বাস দিতে পারে। আর অন্যদিকে আমরা দেখি ড্যান আর জেন মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড একটা চার্জে যায়, আর তখন তাদের সাথে দেখা হয় নান ড্যানি ড্যানিয়েলস এর সাথে। যাই হোক, তোমরা যেহেতু আমার ফ্যান, ড্যানি ড্যানিয়েল নামটা অবশ্যই পরিচিত হওয়া উচিত। তো যাই হোক, জেন তখন তাকে দেখে অনেক খুশি হয়, আর তখন ড্যানি ড্যানিয়েল ওদের দুজনের চিকিৎসা করে এবং ওদেরকে সাহায্য করে। আর এরপর ড্যান একটা তথ্য শুনে অবাক হয়ে যায় যে তার গার্লফ্রেন্ড জেন আগে এই চার্জের একজন নান ছিল, কিন্তু সে করেছে কি 3 বছর আগে এই ধর্মের পথ ছেড়ে দিয়েছে। তো যাই হোক, এরপর রাতে তারা দুজন একটা রুমে ছিল, আর তখন ড্যান এটা শুনে অবাক হয়ে যায় যে তখন জেন বলে, আমি তো তোমাকে আমার সত্যটা বলেছি, এবার তুমি তোমার সত্যটা আমাকে বলো, ঘটনা কি? তো ড্যান তখন বলে, দেখো আমি যেটা বলতে যাবো ওটা তোমার
আমার বিশ্বাস হবে না এবং যা কিছু আমি দেখেছি সেটা বোঝা সহজ নয়, কিন্তু এই সত্যটা পুরো পৃথিবীর মানুষ যদি জানতে পারে তাদের ধারণা পুরোপুরি বদলে যাবে এবং হয়তো তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো। তো এই কথা শুনে জেন তো চিন্তায় পড়ে যায় যে শালা কয় কি। তো এরপর সিন শিফট হয়, গল্প চলে যায় আরেকজনের দিকে, আর আমাদেরকে নেওয়া হয় কানসাস সিটির একজন সাংবাদিক ম্যারির দিকে, যে অনলাইনে আবহাওয়ার খবর পড়তো ছোট ছোট কাপড় পরে, মানে নর্মালি আমেরিকাতে যেটা হয়। তো যাই হোক, সে নিজের বাসায় ছিল আর তার স্বামী ব্র্যাড টিভিতে তাকে দেখে অনেক প্রাউড ফিল করছিল যে ওইটা আমার বউ। তো যাই হোক, এরপর ম্যারি তখন রাশিয়া আর কোরিয়ার মধ্যে বাড়ন্ত প্রেশার এবং সম্ভাব্য তৃতীয় বিশ্বযুদ্ধের খবর দিচ্ছিল, মানে রাশিয়ার দক্ষিণ কোরিয়া, যেটা একেবারে অযৌক্তিক। তবে ব্র্যাডের এই খবরটার মতো পছন্দ হয় না, সে যুদ্ধ পছন্দ করে না। তো এরপর তারা সিদ্ধান্ত নেয় তারা এই ছোট শহরটা ছেড়ে বড় কোনো শহরে যাবে। আর তখনই একটা পাখি তাদের বাড়ির ভেতরে এসে টেবিলের উপর বসে যায় এবং বারবার ম্যারির দিকে তাকিয়ে দেখতে থাকে। তো হঠাৎ করে ওই পাখিটাকে দেখে ম্যারি কেমন যেন হিপনোটাইজ হয়ে যায়, আর কিছুক্ষণ পরে পাখিটা উড়ে যায়, আর এরপর ম্যারি আবারও স্বাভাবিক হয়ে যায়। আর এরপর তারা দুজন যখন আবারও কথা বলতে শুরু করে, হঠাৎ করে ম্যারি অন্য ভাষায় কথা বলতে শুরু করে, মানে রুশ ভাষায়। তো এটা দেখে ব্র্যাড তো অবাক হয়ে যায়, আর ম্যারিও বুঝতে পারে না হঠাৎ করে সে রুশ ভাষায় কিভাবে কথা বললো, সে তো রাশিয়ান জানে না। তো যাই হোক, এরপর সময় হলে সে কাজের জন্য বাসা থেকে বেরিয়ে যায়। আর তারপর ম্যারি দ্রুত গাড়ি চালিয়ে অফিসের দিকে যাচ্ছিল এবং একটা সময় পুলিশ অফিসার তাকে গাড়ি থামায় এই ওভার স্পিডের জন্য এবং নামতেও বলে, কিন্তু ম্যারি হঠাৎ করে তার মনের কথা বুঝতে পারে এবং সে জানতে পারে যে তার স্ত্রী তাকে ছেড়ে গিয়েছে, ডিভোর্স দিয়েছে, এই জন্য সে খুব কষ্ট রয়েছে। তো ম্যারি তখন ওই পুলিশ অফিসারকে বলে, তোমার এই ডিভোর্সের জন্য তুমি দায়ী নও, তো তুমি নিজের উপর তো কষ্ট নিও না, তুমি তোমার স্ত্রীকে অনেক ভালোবাসো, এটা ঠিক আছে, কিন্তু নিজের উপর কষ্ট নিও না, তোমারও একটা লাইফ আছে। তো এই কথা শুনে অফিসার ভরকে যায় এবং ওর গাড়ি ছেড়ে দেয়। আর অন্যদিকে নিউজ চ্যানেলে আমরা দেখি বাকি রিপোর্টাররা আমেরিকা কোরিয়ার পক্ষে যুদ্ধ করবে সেই প্রস্তুতি নিয়ে রিপোর্ট করছিল। আর ঠিক তখনই ম্যারি অফিসে অনেক দেরি করে পৌঁছায় এবং তার প্রোগ্রামেরও সময় হয়ে গিয়েছে, আর এই কারণে সোজা সে ক্যামেরার সামনে এসে আগের মতোই আবহাওয়ার খবর দেওয়া শুরু করে। কিন্তু হঠাৎ করেই তার আচরণ বদলে যায়, সে দাঁত চেপে একটা অজানা ভাষায় কথা বলে, যেটা ভাষা কেউ জানে না। তবে ওর কথা গোটা বিশ্বজুড়ে লাইভ টেলিকাস্ট হচ্ছিল, কিন্তু কেউ ওর কথার অর্থ বুঝতে পারছিল না এবং খবর শেষ হওয়ার পরই ম্যারি সেখানেই পড়ে যায়, অজ্ঞান হয়ে যায়। আর এর পরের দিন সকালে ড্যান তার গার্লফ্রেন্ডকে বলে, তুমি এই চার্জেই থাকো, তুমি বাইরে বের হয়েও না, আমি তোমাকে হারাতে চাই না। আর এরপর সে ইয়োগার একটা বিশ্বস্ত লোক চ্যাডের সঙ্গে দেখা করে, আর চ্যাডের দায়িত্ব হচ্ছে ওদেরকে নিরাপদ স্থানে পৌঁছে দেবে। কিন্তু তখন ওর গার্লফ্রেন্ডও চলে আসে এবং বলে, তোমাকে ছেড়ে আমি কোথাও যাবো না, বাঁচলে একসাথে মরবো, মরলে একসাথে বাঁচবো। তো এই পর্যন্ত বাধ্যতামূলক ওকে নিতে হয়। আবার ওই সময় ওয়ার্ডেক্স কোম্পানির লোকেরাও আবার ওদের খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছিল, কিন্তু ওরা আসার আগেই ড্যানরা সেখান থেকে ভাগ্যক্রমে বেরোতে পেরেছে। আর এদিকে ইয়োগো, তবে এখন থেকে ওকে আমরা ইয়োগা বলে রাখবো আর কি। তো ইয়োগা করেছে কি ওদের জন্য একটা নতুন লুকানোর জায়গার ব্যবস্থা করে দিয়েছিল। আর অন্যদিকে কোম্পানির মালিক নোয়া তার অফিসে এফবিআই দের ডেকে নিয়েছে, যারা ওদেরকে সাহায্য করবে ড্যানকে খুঁজে পেতে। বাট তখনই নোয়ার সঙ্গী ম্যারির ওই ভাইরাল হওয়া ভিডিওটার কথা জানায়, মানে লাইভ টেলিকাস্টে আবহাওয়ার খবর পড়তে গিয়ে যা বলতে এলিয়েন ভাষায় কথা বলেছে না, সেটা ভাইরাল হয়ে গিয়েছে পুরো দুনিয়াতে। তো ওই ভিডিওতেও কি বলেছে এটা কেউ বুঝতে পারছিল না, কিন্তু ওই ভাষাটা ছিল এলিয়েনদের, আর এইটার রেকর্ড ওয়ার্ডেক্স কোম্পানির কাছে আছে। তো এটা শুনে নোয়া তো পুরো আশ্চর্য হয়ে যায় যে ম্যারির সাথে এটার কি সম্পর্ক, এবং দ্রুত আদেশ দেয় ম্যারিকে ধরে নিয়ে আসতে। আর ওইদিকে ম্যারিকে তো হসপিটালে রাখা হয়েছে, তার সমস্ত মেডিকেল টেস্ট করানো হচ্ছিল। আর এইদিকে আমরা দেখি সেট করেছে কি ড্যান এবং জ্যানকে ঘন জঙ্গলের মাঝে একটা ঘরে নিয়ে যায়, যাতে বাইরের কারো এখানে পৌঁছানো একটু কঠিন হয়। তবে সেখানে কি ওরা দেখতে পায় যে কয়েকটা প্রাণী বাইরে দাঁড়িয়ে বারবার ড্যানকে দেখছিল এবং জ্যানের কাছে এই বিষয়টা খুব অদ্ভুত লাগে। কিন্তু এদিকে ড্যান ওই প্রাণীদের সঙ্গে নিজের একটা রিলেশন ফিল করছিল এবং ড্যান যখন একটা অকট আচরণ করে তখন জ্যান করে ওই প্রাণীগুলোকে গেলি হালার পর বলে একটা ধমক দিয়ে তাড়িয়ে দেয়। আর তারপর ড্যানকে বলে, তুমি সত্য কথা বলো তো, ঘটনা কি? আর এইদিকে আমরা দেখি হসপিটালে ডক্টর ম্যারিকে জানায় যে তার সকল টেস্ট নর্মাল, তার শরীরে বা ব্রেনে কোনো সমস্যা নেই। আর কথাবার্তার মাঝখানে ম্যারির বাবার একটা অসুখ ছিল, সেই রোগের কথা উঠে যায় এবং তাকে যখন ওই রোগের সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, আর পার্কিনসন অসুখটা হচ্ছে হাত পা বা শরীর হঠাৎ করে কাঁপবে, পেশি জায়গায় জায়গায় তোমার আটকে ধরবে, আর এই রোগের ছোটখাটো লক্ষণ তোমার আমার সবার মধ্যেই আছে, কিন্তু এটা যখন মারাত্মক পর্যায়ে যায় তখন একটা ভেজাল হয়ে যায়। তো যাই হোক, ম্যারি এই ব্যাপারটা এড়িয়ে যায়। আর তখন ক্লিনিকে সে কিছু অফিসারকে দেখে, আর ডাক্তারকে সে যখন জিজ্ঞাসা করে যে এফবিআই অফিসার এখানে কেন, তো ডক্টর তখন বলে তারা অন্য একটা কাজের জন্য এসেছে, অন্য একটা রোগীকে দেখতে। কিন্তু ম্যারি ওদের মনের কথা বুঝে ফেলে, মানে ম্যারি কোনো একটা সুপার পাওয়ার পেয়েছে যার কারণে সে সবার মনের কথা বুঝতে পারে এবং জানতে পারে যে ওরা ম্যারিকে ধরতে এসেছে। তো ডক্টর যখনই ওই অফিসারদের সঙ্গে দেখা করতে যায় তখনই ম্যারি করে কি ওর হাজবেন্ডকে নিয়ে দ্রুত এখান থেকে পালাতে থাকে এবং পেছনের রাস্তা দিয়ে পালিয়ে যায়। আর অন্যদিকে আমরা দেখি ড্যানকে তোর গার্লফ্রেন্ড বলেছে ভালোই বল, নাহলে কিন্তু পিটাবো। তো এই জন্য ফুল কাহিনী বলতে শুরু করে এবং ফাইলগুলো দেখায়, এবং এই ফাইলগুলোতে গত 79 বছর ধরে পৃথিবীতে যত এলিয়েন এসেছে সবকিছুর প্রমাণ ছিল। এবং ফাইলগুলো থেকে জানা যায় যে ওয়ার্ডেক্সের লোকজন এলিয়েনদের ধরে তাদের উপর নানা গবেষণা করত, তাদের শরীর পরীক্ষা করতে, এক্সপেরিমেন্ট করতো, এছাড়াও তাদের যে অস্ত্রশস্ত্র রয়েছে, টেকনোলজি রয়েছে, সেগুলো নিয়ে গবেষণা করতো। তো এটা জেনে জেন খুব ভয় পেয়ে যায়। আর তখনই ডেন করিকের রেকর্ডিং বন্ধ করে এবং বলে, বিগত 79 বছর ধরে এরকম ঘটনা বারবার ঘটেছে, এবং বারবার যখন কথা ওঠে যে এলিয়েন দেখা গিয়েছে তখনই নাসা এগুলো বলে দিত যে না, এগুলো ফেক, গুজব, কিন্তু আসল সত্যটা পৃথিবীকে জানাতে হবে। আর অন্যদিকে ওয়ার্ডেক্স কোম্পানিতে এলিয়েন প্রযুক্তির 3টা যন্ত্র রাখার জায়গা দেখানো হয়, যার মধ্যে 2টা যন্ত্র তো আগে চুরি হয়ে গিয়েছে, এখন জাস্ট এখানে একটা ডিভাইস রয়েছে
রয়েছে। তো নোয়া করে কি সে একটা ডিভাইস হাতে নেয় আর এটার ক্ষমতা ব্যবহার করার চেষ্টা করে। তো এরপর সে করে কি ড্যানের ছবি দেখে এবং তার মস্তিষ্কে ঢোকার চেষ্টা করে, কিন্তু সে পারে না। এর কারণটা হচ্ছে ড্যানও কোনোভাবে সুপার পাওয়ার পেয়ে গিয়েছে, বা কেন পারে না এটা পরে জানতে পারবে। তো এর ফলে নোয়া রেগে যায় আর তারপর তখন তার এক সঙ্গী বলে, তাহলে এক কাজ করুন, ড্যানের সাথে তোর গার্লফ্রেন্ড রয়েছে, আপনারা ওর গার্লফ্রেন্ডের মস্তিষ্কে ঢুকুন, তাহলে তো অবস্থান জানা যাবে। আর এইদিকে আমরা দেখতে পাই ড্যান আর জেন সামনে কি করবে সেটার প্ল্যান করছিল। তো ড্যান চাচ্ছিল যেভাবেই হোক এই সকল ফাইলস গোটা পৃথিবীর সামনে পৌঁছে দিতে হবে, কিন্তু জ্যান ভয় পেয়ে গিয়েছিল যে সত্যটা যদি পৃথিবীতে জানাজানি হয় তাহলে তো গোটা পৃথিবীতে একটা বিশৃঙ্খলা তৈরি হবে, কারণ মানুষ নিজেকে মহাবিশ্বের সেরা প্রজাতি মনে করে এবং তারও থেকে উন্নত যদি কোনো প্রজাতির সামনে আসে সেটা হয়তো মানুষ নিতে পারবে না। আর তাছাড়া অলরেডি বর্তমানে এই পৃথিবী তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে যাচ্ছে, মানে আমেরিকা আর রাশিয়া মুখোমুখি হতে চলেছে। তো এই জন্য এই সময় এটা করা ঠিক হবে না। কিন্তু ড্যান বলে, তুমি এইসব কথা বুঝতে পারবে না, আর এর জন্য আমি তোমাকে বলেছিলাম যে আমি তোমাকে বলবো না। মানে বুঝতেই পারছো মেয়ে মানুষের বুদ্ধি। তো যাই হোক, এরপর সে ঘরে গিয়ে জিনিসপত্র নিয়ে ঘর থেকে বাইরে বেরিয়ে গিয়ে, আর অন্যদিকে ম্যারি আর ব্র্যাডকে দেখানো হয় তারা গাড়ি নিয়ে কোথাও যাচ্ছিল, বাট ঠিক তখনই ম্যারির কাছে ইয়োগোর ফোন আসে। আর ভিডিওর এই পর্যায়ে আমরা একটা ছোট্ট কমার্শিয়াল ব্রেক নিচ্ছি। তুমি কাইন্ডলি ব্রেকটা একটু টেনে তারপর মূল ভিডিওতে চলে যাও। হ্যালো ফ্রেন্ডস, একটা অসাধারণ প্ল্যাটফর্মের ব্যাপারে বলতে যাচ্ছি যেটা পিএসজি স্পন্সর করে। সামনে ফিফা ওয়ার্ল্ড কাপ শুরু হতে যাচ্ছে। ফুটবল লাভারদের জন্য অনেক অনেক বড় অপরচুনিটি। 11 জন ফুটবল ওয়ার্ল্ড কাপ শুরু হবে। তুমি তোমার ফেভারিট টিমকে সাপোর্ট করতে পারো, লাইভ ম্যাচ দেখতে পারবে দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে, ম্যাচের ইনসাইট এবং অনুমান করতে পারো স্কোর, আর সাথে উইনও হতে পারো। এছাড়াও এখানে আরো অনেক খেলা রয়েছে, যেমন ক্রাশ, চিকেন রোড। এখানে তুমি অনেক উপহারও জিততে পারো, যেমন BMW, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক কিছু। আর স্ক্রিনে দেওয়া প্রোমো কোড রেজিস্ট্রেশনে ইউজ করলে প্রথম ডিপোজিটে পাবা 50,000 রুপি, আর ফ্রি স্পিন তো থাকছেই। এখানে উইনিং মানি খুব সহজেই উঠানো যায়, যেমন আইপে, সাম্পাত, বিসওয়া, ক্যাশ এবং অন্যান্য উপায়ে। এন্টারটেইনের জন্য এটা ইউজ করতে পারো, যেমন অনেকেই করে। তো কমেন্ট চেক করো, রেজিস্ট্রেশন করো আর রিওয়ার্ড যেত। তো ব্রেকের পরে আবার আমরা ফেরত আসলাম। তো ইয়োগো বলে যে অনলাইনে আপনার মেসেজটা আমরা পেয়েছি এবং আপনার সম্পর্কে আমরা জানি। তো ও যে ওই নিউজ পেপারে যে ও আবল তোলা এলিয়েন ভাষা বলে অজ্ঞান পড়ে গেল না, সেইটা ইয়োগো পর্যন্ত পৌঁছেছে। তো ম্যারি তখন তার সাথে কথা বলতে আগ্রহ দেখায় না, কিন্তু ইয়োগো বলে, দেখুন আপনি হচ্ছেন মানুষ আর এলিয়েনদের মধ্যে যোগাযোগ করার একটা মিডিয়াম, মানে মাধ্যম। আর তখনই ম্যারি করে কি, ইয়োগোর মনের কথা পড়তে শুরু করে এবং সে ড্যানের নম্বর দেখতে পায় এবং জিজ্ঞাসা করে ড্যানকে, একটু আগে আপনি ড্যানকে কল করেছিলেন। তো এটা শুনে ইয়োগো অবাক হয়ে যায়। আর তারপর সে ম্যারিকে বলে, আপনার মাথায় যে সিগন্যাল আসছে আপনি সেটা ফলো করুন, তাহলে আপনাদের একে অপরের সঙ্গে দেখা হবে। আর পাশাপাশি সে পরামর্শ দেয় আপনি এই ফোনটা ফেলে দিন, কারণ ওয়ার্ডেক্স এর লোকেরা আপনার ফোন ট্র্যাক করতে পারে। তো এরপর ম্যারি তার গাড়ি থেকে বের হয়, ফোনটা একদম পুরোপুরি নষ্ট করে ফেলে। আর ওর এরকম অদ্ভুত আচরণ দেখে ওর হাজবেন্ড ব্রডের খুব অদ্ভুত লাগে, কারণ সে সব অচেনা লোকের সঙ্গে কথা বলছে, এমনকি FBI বা ওয়ার্ডেক্স কোম্পানির সাথে পাঙ্গা নিয়ে ফেলেছে। আর অন্যদিকে নোয়া আবারও করে কি, ওই এলিয়েন ডিভাইসটা হাতে নেয় আর তার শক্তি ব্যবহার করে সে জেনের ছবি দেখছিল এবং এরপর সে জেনের মাথার ভেতরে পৌঁছানোর চেষ্টা করে। আর ওই একই সময় আমরা ওই পাশে দেখতে পাই জেনের শরীরে অলরেডি প্রভাব দেখা দিয়েছে। আর ঠিক তখনই ইয়োগো ড্যানকে কল করে এবং বলে, ম্যারির মেসেজটা দেখো। তো ড্যান যখন ম্যারির মেসেজটা দেখে, মানে ওই যে আবহাওয়া নিউজ করতে গিয়ে যেটা বলেছিল বিড়বিড়ে, তখনও এটার অর্থ বুঝতে পারে। আর এই মেসেজের অর্থ ছিল, যার সম্পর্কে তোমরা যাও না সেগুলো তোমরা ভয় পেও না। তো ম্যারি যে কথা এলিয়েন ভাষায় বলছিল, ড্যান সেটা সরাসরি ইংরেজিতে শুনতে পায়। তো তখনই ইয়োগো বুঝতে পারে ড্যান সরাসরি এলিয়েনদের ভাষা কোনোভাবে বুঝতে পারে। তো এই জন্য সে বলে যে ওই মেয়েটা গাছ সিটিতে রয়েছে, তো তোমার ওর সঙ্গে দেখা করতে হবে, তবে আপাতত তুমি সতর্ক থাকো, তুমি নিরাপদে বাড়িতে থাকো, কারণ ওয়ার্ডেক্স কোম্পানি ওই মেয়েটার খবর পেয়ে গিয়েছে। তো আমরা দেখছি কিভাবে তোমাদের এক জায়গায় করা যায়, তাহলে সকল প্রশ্নের আমরা উত্তর পেয়ে যাব। আর ওই সময় ড্যানের চারপাশে মাঠে যে ঘাস রয়েছে সেখানে একটা অদ্ভুত এলিয়েন চিহ্ন হয়ে যায়, যেটা দেখে সে চমকে যায়। আর অন্যদিকে ওই ভিলেন নোয়া তো পুরোপুরি জেনের শরীরে ঢুকে পড়েছে, আর তার প্রভাবে জেনের যে তোমার ব্লু আইস সেটা কালো হয়ে যায়। মানে জেন আর হচ্ছে নোয়া কানেক্টেড হয়ে গিয়েছে, বাট জেনেরও তো একটা জ্ঞান রয়েছে, ব্রেন রয়েছে। জেন অনুভব করে যে আমি পজেসড এবং নোয়ার হাতে একটা বিশেষ কিছু রয়েছে, আর সেটাই তাকে এটা করতে সাহায্য করছে। এবং এরপর সে নিজের সামনে নোয়াকে দেখতে পায়। তো নোয়া তাকে বলে, দেখো যদিও তুমি আমাকে চেনো না, কিন্তু তোমার বয়ফ্রেন্ড ড্যান সারা বিশ্বের জন্য একটা বড় ঝুঁকি হতে পারে, তো এর জন্য তোমার উচিত আমাকে সাহায্য করা। তো তুমি আমাকে প্লিজ লোকেশন জানাও তুমি কোথায় রয়েছো। তো জেন এটার জবাব দেয় যে এই জায়গার নাম তো আমি জানি না, আর তাছাড়া রাতের বেলায় আমরা চার্চ থেকে লুকিয়ে এখানে এসেছি। তবে তারপরও যেসব বোর্ডার চিহ্ন দেখেছিল সেগুলো যখন নোয়াকে বলে, এতটুকু তথ্য পেয়ে নোয়ার লোকেরা জঙ্গলের এই গোপন ঠিকানাটাও বের করে ফেলে এবং লোকজনদেরকে পাঠিয়ে দেয়। আর এরপর নোয়া করে কি, জেনের কাছে পৃথিবীর মানুষদের বাঁচানোর নাম করে সাহায্য চায় এবং ওকে বাধ্য করে ওর কাছে একটা ছুরি রাখতে, যাতে ড্যান যখন ওর কাছে আসবে ড্যানকে থামানো যায়। তো জেন ওর কথা মেনে নেয়। আর অন্যদিকে ম্যারিও কিন্তু এই পুরো জিনিসটা ওর ব্রেনের মাধ্যমে বুঝতে পারে যে ওইদিকে জেনকে পজেস করেছে নোয়া। তো সঙ্গে সঙ্গে সে ড্যানকে কল করে এবং বলে যে ওয়ার্ডেক্স কোম্পানির লোকেরা তোমার ঠিকানা কিন্তু পেয়ে গিয়েছে, জেন কিন্তু ওদের কবজা রয়েছে মানসিক ভাবে, তুমি যদি বাঁচতে চাও এখন তুমি বাড়িতে ঢুকো না। তো এটা শুনে ড্যান অবাক হয়ে যায়, কারণ সে তো ম্যারিকে চেনেই না, কিন্তু ম্যারি তো একটা সুপার পাওয়ার পেয়ে গিয়েছে, যেখানে ইচ্ছা সেখান থেকে যে কারো ব্রেন পড়তে পারে। তবে তারপরেও সে করে কি, নিজের জীবন
জীবনের চিন্তা না করে জেনকে বাঁচাতে নিজের গোপন জায়গার কাছাকাছি চলে যায় আর দেখতে পায় যে ওখানে ওয়ার্ডেক্স কোম্পানির গাড়ি চলে এসেছে। তো ড্যান করে কি সেগুলোর মধ্যে থেকে একটা গাড়ি চুরি করে বাড়ি ক্র্যাশ করে ঢুকে জেনকে বাইরে বের করে তারপর গাড়িতে বসে বাড়ির দেয়াল ভেঙে সেখান থেকে পালাতে থাকে। কিন্তু তখন দেখা যায় কোম্পানির লোকেরা ওর পিছু নিয়েছে আর এই দিকে নোয়া তো সব দেখছিল আর সে জেনের পুরো শরীরে নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং জেন তখন ছুরি বের করে ডেনের উপর যখন আক্রমণ করতে যাচ্ছিল শেষ পর্যন্ত জেন করে কি নিজের উপর আবার নিয়ন্ত্রণ ফিরিয়ে আনে এবং নিজের ওই হাতে আঘাত করে যে হাতে নোয়া ডিভাইসটা ধরে ওকে কন্ট্রোল করছিল। তো এর ফলে নোয়ার হাত থেকে সেই ডিভাইসটা পড়ে যায় আর জেনের সাথেও সংযোগটা কেটে যায়। আর ঠিক তখনই ওয়ার্ডেক্সের লোকেরা আবার করে কি ড্যানের গাড়িতে হামলা করে দেয় আর ড্যান তখন গাড়িটা জঙ্গলের দিকে একটা রাস্তায় নিয়ে যায় আর তারপর তারা দুজনে গাড়ি থেকে নেমে পড়ে আর গাড়িটাকে খাদে ফেলে দেয়। তো এরপর যখন ওই কোম্পানির লোকেরা সেখানে পৌঁছে তারা মনে করে যে ওই গাড়িটা খাদ থেকে পড়ে গিয়ে ওরা দুজনেই মারা গিয়েছে আর এই মিস আন্ডারস্ট্যান্ডিং এর সুযোগ নিয়ে ড্যান আর জেন সেখান থেকে পালিয়ে যায়। আর অন্যদিকে ম্যারি আর ব্র্যাড একটা গ্যাস পাম্পে থেমেছিল। তো ম্যারি ব্র্যাডকে বোঝানোর চেষ্টা করছিল যে তারা অনেক বড় ঝামেলায় ফেসে গিয়েছে কিন্তু ম্যারির কোনো কথা ব্র্যাড বুঝতে পারছিল না, তার কাছে মনে হচ্ছিল ম্যারি পাগল হয়ে গিয়েছে। তবে তারপর ম্যারি করে কি আদর করে সঙ্গে কথা বলতে থাকে কিন্তু তখন ব্রেড করে কি খাবার জিনিস আনার বাহানা করে সুপার শপে ঢুকে এবং লুকিয়ে বেকে কল করে ওদের লোকেশন জানিয়ে দেয়। আর এরপর যখন ব্রেড বাইরে আসে তখন একটা বাচ্চা ছেলে তাকে বলে ম্যারি তোমার জন্য একটা মেসেজ রেখে গিয়েছে। তো মেসেজে ম্যারি লিখেছে আমি তোমাকে অনেক ভালোবাসি কিন্তু তুমি হয়তো বুঝতে পারছো না ব্রেড, তুমি আমার উপর ভরসাও করছো না আর এর জন্য আমি তোমাকে ছেড়ে চলে গেলাম। মানে ও ব্রেডের তার আইডিয়া নেই যে ম্যারি মানুষের মাইন্ড পড়তে পারে। আর এইদিকে ড্যান আর জেন একটা হোটেলে লুকিয়েছিল আর সেই ইয়োগোকে এখনো পর্যন্ত যা কিছু ঘটেছে সব খুলে বলে আর সে বলে যে এলিয়েনের ওই ভাষাটা সে ম্যাথমেটিক্যাল ইকুয়েশনের মাধ্যমে বুঝতে পেরেছে। আর এটা শুনে ইয়োগো বলে এটা তাহলে তোমার কোন একটা বিশেষ ক্ষমতার অংশ। তবে একটা জিনিস সে অবাক হয়ে যায় যে ড্যান আর ম্যারির কাছে কেন আলাদা আলাদা এই ক্ষমতাটা ছিল এবং তাদের মধ্যে কি সম্পর্ক, মানে ড্যান আর ম্যারির কি কোনো সম্পর্ক রয়েছে, কোনো যোগসূত্র রয়েছে। তো যাই হোক এরপর ড্যান করে কি সেখান থেকে নিরাপদে বেরিয়ে আসার জন্য ইয়োগোর সাহায্য চায় আর ইয়োগো বলে যে আমি লোক পাঠিয়ে দেবো বাট ততক্ষণে ড্যান করে কি হোটেলের পরিচয় সম্পর্কিত সকল ইনফরমেশন ঘর থেকে মুছে ফেলে যাতে নোয়া জেনের সাহায্যে লোকেশন না খুঁজতে পারে, মানে হোটেলের যত লোগোমোগ আছে সব সরিয়ে দেয়। তো যাই হোক কিছুক্ষণ পরে জ্যান করে কি গোসল সেরে ড্যানের কাছে ফিরে আসে আর তখন ড্যান করে কি ম্যারির ভিডিও দেখে। তবে জ্যানও ম্যারির ভাষা বুঝতে পারছিল না আর তখন ড্যান সেগুলো সরাসরি ইংরেজি এবং গণিতের সাহায্যে বুঝিয়ে দিচ্ছিল সমীকরণ। তবে প্রথমে গার্লফ্রেন্ড জেন বলে তুমি বেশি কথা বলো না, কখন আবার আমাকে পজেস করে নেবে, ঝামেলা হবে, বেশি তথ্য আমাকে দিও না আর তুমি এক কাজ করে আমার হাত পা বেঁধে রাখো যাতে আমার শরীর কেউ নিয়ন্ত্রণ না করতে পারে। তো যাই হোক এবার রাতে তারা দুজনেই ঘুমিয়ে পড়ে কিন্তু নোয়া তখন রাতে আবার জেনের শরীরে ঢুকে পড়ে এবং ওর চোখের রং আবার বদলে যায়। তো হাত তো বাঁধা ছিল ওর কিন্তু ও নড়াচড়া না করতে পারলেও ড্যান যে সমীকরণটা যে কাগজের মধ্যে লিখেছিল ওটা তো হোটেলের তোমার প্যাড ছিল, তো ওখান থেকে হোটেলের নাম এবং ঠিকানা পাওয়া যায় আর তারপর নোয়া তার পুরো টিমকে সেখানে পাঠানোর আদেশ দিয়ে দেয়। বাট ঠিক তখনই চ্যাডো ওদের নিতে সেখানে পৌঁছে গিয়েছিল কিন্তু সে যখন দেখে যে ওই কোম্পানির লোক বা নোয়ার লোকজন আশেপাশে রয়েছে ও নিজেই নিজের জান নিয়ে লুকিয়ে পড়ে আর ভেতরে ড্যান আর জেনও বিপদের কথা বুঝতে পারে। তো তখন ড্যান করে কি জেনকে একটা অ্যালিয়েন ডিভাইস দেয় এবং বলে তুমি কানসাস সিটিতে যাবে, মানে যেখানে ম্যারি থাকে আর তারপর জানলা দিয়ে সে জ্যানকে পালিয়ে যেতে বলে। আর ঠিক তখন এদিকে কোম্পানির লোক ভেতরে ঢোকে এবং ড্যানকে ধরে ফেলে কিন্তু ওইদিকে জ্যান বনের রাস্তায় পালাতে শুরু করে। আর পরের দিন দেখা যায় নোয়া ড্যানকে নিয়ে কানসাস সিটিতে ফেরত এসেছে আর সে ডিভাইসের সাথে সাথে ইয়োগোর লোকেশনও জানতে যাচ্ছিল যে ডিভাইস কো ইয়োগো কোথায়, কিন্তু ড্যান কিছুই বলতে রাজি হচ্ছিল না, তাছাড়াও জানেও না, জাস্ট একটু বলে যে একটা জেনের কাছে আর ইয়োগো কোথায় আমি জানি না। আর অন্যদিকে মেরি তার টেলোকাইনেসিস ক্ষমতা দিয়ে সে এলাকায় এসে পড়ে, মানে জানে যে এখানে ড্যানকে আনা হয়েছে এবং সে বেইজের ভেতরে ঢুকতে গেলে গার্ডরা তাকে থামায় কিন্তু ম্যারি ওর বাপ দাদার পরিচয়, ওর সিনিয়র অফিসারের পরিচয়, অমুক তমুক, মানে এমন একটা ভাব করে লাগে যেন আত্মীয় বড় ধরনের এই কোম্পানির মালিকের এবং সিকিউরিটি কোডও বলে দেয় যে কোম্পানির সিকিউরিটি কোড কি। তো এটা দেখে গার্ডরা তাকে ভেতরে যাওয়ার অনুমতি না দেওয়ার পারে না। আর এরপর ম্যারি করে কি সরাসরি নোয়ার অফিসে যায় যেখানে ড্যানকে বেঁধে রাখা হয়েছিল। তো ওকে দেখে তো সবাই চমকে যায় আর এখানে লক্ষ্য নোয়া তো আগেই ম্যারির ব্যাপারে জানতো, অনেক কিছু খবরে দেখেছে কিন্তু হঠাৎই ম্যারি করে কি নোয়ার মনের ভেতরে প্রবেশ করে এবং নোয়াকে তখন তার মৃত স্ত্রীকে দেখা ওর মাধ্যমে। তো নোয়া ইমোশনাল হয়ে পড়ে এবং গার্ডরা যখন ম্যারিকে আটকানোর চেষ্টা করে উল্টো নোয়া তখন পিছনে সরে যেতে বলে আর তারপর ম্যারি করে কি ড্যানের কাছে যায় এবং ওরা দুজনেই ফিল করে যে ওরা আগে থেকে একে অপরকে চেনে বা কোনো কানেকশন রয়েছে। তো এরপর ম্যারি করে কি ড্যানকে নিয়ে সেখান থেকে বাইরে বের হতে লাগে এবং পথে বারবার গার্ডরাকে থামায় কিন্তু ম্যারি তার পাওয়ার ইউজ করে যেই সামনে আসে তাকে ওই মানুষের চেহারা দেখায় যাকে সে সবচেয়ে বেশি ভালোবাসে আর এই কোণে দায়িত্বে থাকা সত্ত্বেও তারা কেউ কিছু করতে পারে না। তো এইভাবে ড্যানকে নিয়ে সবার নাকের ডগার সামনে দিয়ে ওরা দুজনে গাড়িতে করে এগোতে লাগে আর এরপর যখন সবাই হিপনোট্রাইজ থেকে বের হয়, বিশেষ করে নোয়া যখন হুশে আসে সে সবাইকে ওর পেছনে পাঠিয়ে দেয়। তো যাই হোক পথে ম্যারি তখন বলে দেখো আমি নিজেও ঠিক জানি না যে আমি এগুলো কি করে করতে পারছি, তবে এগুলো সেদিন থেকে শুরু হয়েছে
হয়েছে যেদিন আমার বাড়িতে সেই রহস্যময় একটা ছোট পাখি এসেছিল এবং আমার দিকে অনেকক্ষণ তাকিয়েছিল। আর এখন আমি মানুষের মস্তিষ্ক পড়তে পারি, তার ভেতরে প্রবেশ করতে পারি, তাকে কন্ট্রোলও প্রায় করতে পারি। এবং ম্যারি বলে আমি তোমার সম্পর্কে অনেক কিছু জেনে গিয়েছি। মানে ও তো ড্যানেরও মাইন্ড রিড করতে পারছে এবং ড্যানের কাছে ওই সবকিছু আজব মনে হয় এবং ও ফিল করে যে তাহলে তোমার সাথে আমার হয়তো কোনো কানেকশন রয়েছে, কারণ বন্য প্রাণী আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়েছিল এবং আমি তোমার এলিয়েন ভাষা বুঝতে পেরেছি। আর ঠিক তখনই তারা রেলওয়ের একটা ট্র্যাকের কাছে এসে পৌঁছায়। রেলের কারণে তারা গাড়িটা থামায়, বাট পেছন থেকে তখন নোয়ার কোম্পানির একটা স্পেশাল লোক যার নাম হচ্ছে বয়েড, সেই গাড়িটাকে ওদের ট্রেনের সঙ্গে ধাক্কা খায়। তো গাড়ির ট্রেনের সঙ্গে যখন ধাক্কা খাচ্ছিল, ওরা যখন প্রায় মারাই পড়বে, দুজন অনেক কষ্ট করে কোনো রকমের সিঁড়ি ধরে ট্রেনের ভেতরে উঠে বসে যায়। এটা খুব অন্যরকম একটা অ্যাকশন দৃশ্য ছিল, কিন্তু আমরা তো জাস্ট এক্সপ্লেন করছি। তবে ট্রেনের ভেতরে ঢোকার পরে ম্যারির হাত তার বাবার ওই পার্কিনসন নাকি কি অসুখের মতো হাত কাঁপতে শুরু করে, বাট ড্যান ওকে ধরে তখন শান্ত করে। তবে গার্লফ্রেন্ড হিসেবে নয়, বড় বোন হিসেবে, কারণ ড্যান আর ম্যারির বয়সের পার্থক্য 5 বছর। আর অন্যদিকে আমরা দেখি ইয়েগো একটা নিরাপদ বাড়ির ব্যবস্থা করেছিল ওদের জন্য, বাট ঠিক তখনই নোয়া করে কি তার মনের মধ্যে ঢুকে পড়ে এবং ওদের মধ্যে কথাবার্তা শুরু হয়। তো নোয়া বলে তুমি এগুলো বন্ধ করো, কারণ এই রহস্য যদি পৃথিবীর সামনে আসে বড় ধরনের একটা বিপর্যয় ঘটবে। কিন্তু ইয়েগো কোনো উত্তর দেয় না এবং বলে আমিও আগে তাই ভাবতাম, কিন্তু এলিয়েনদের সঙ্গে তুমি যেটা করেছো এটা তোমার ভুল ছিল। এবং ওদের মধ্যে যে একটা এলিয়েন ছিল সে আমাকে বুঝিয়েছিল যে আমরা পৃথিবী ধ্বংস করতে আসিনি, মূলত শত্রুতা তুমি তৈরি করছো এলিয়েনদের সাথে। আর তখন নোয়া বুঝতে পারে যে 5 বছর আগে ওদের ফ্যাকাল্টি থেকে যে এলিয়েনটা হারিয়ে গিয়েছিল তাকে ইয়োগোই লুকিয়ে রেখেছে। তো এই কথা শুনে ইয়োগো বলে দেখো তোমরা আমাদের আর থামাতে পারবে না। কিন্তু নোয়া বলে মানুষ কখনো এগুলো পুরোপুরি বুঝতে পারবে না যে এলিয়েনদের প্ল্যান কি। তোমরা কেন বুঝতে পারছো না এলিয়েনরা কেন পৃথিবীতে আসছে? ওরা আমাদের তথ্যপত্র নিতে আসছে। তো এলিয়েনরা যদি আমাদের পৃথিবীতে আসে, ওদের টেকনোলজি নিয়ে আমাদের অস্ত্র তো বানাতে হবে যাতে এলিয়েনরা আসলে আমরা মোকাবেলা করতে পারি। এগুলো তোমরা কেন বুঝতে পারছো না? কারণ এলিয়েনরা যে কোনো সময় আমাদের শেষ করতে আসতে পারে, আর তাদের মোকাবেলা করার জন্য আমাদের রেডি হতে হবে না। বাট ইয়োগো তখন জবাবে দেয় তারা তো কখনোই মানুষের শত্রু ছিল না, বরং তোমরা চেষ্টা করেছো শত্রুতা বানাতে, তোমরা ওদের টেকনোলজির লোভ সামলাতে পারোনি। এবং গত 79 বছর ধরে তুমি এলিয়েনদের বিরুদ্ধে যে আতঙ্কের সৃষ্টি করেছো সেটা পৃথিবীর মানুষদের জানার অধিকার রয়েছে। কারণ যদি এই দুই জগতের মারামারি শুরু হয় বা লড়াই শুরু হয়, এর জন্য দায়িত্ব অনলি তোমরা। আর তখনই দুজন অফিসার করে কি ইয়োগোর কাছে আসে, মানে ইয়োগোর লোকেরা। আর ইয়োগো তখন রেগে তাদের দিকে তাকায়, কিন্তু ততক্ষণে নোয়ার মাথা থেকে চলে গিয়েছে। কিন্তু নোয়া করে ওই দুই অফিসারকে চিনে ফেলে এবং ইয়োগোর সাথে ওই দুই অফিসারও কিন্তু নোয়ার ওখানেই কাজ করতো। তো চেহারা ডিটেক্ট করে কি নগদ ওদের লোকেশন বের করা শুরু করে। তবে এক্সাক্ট লোকেশন পায় না, তবে ওই লোকেশনটা পায় যেখানে ওদের ফোন শেষবার বন্ধ হয়েছিল। আর অন্যদিকে জেন করে কি ড্যানিয়েলকে কল করে, মানে নানকে। এবং জেন বলে আমি জানতে পেরেছি এই পৃথিবীতে শুধুমাত্র মানুষই নয়, পৃথিবী না ছোট এই ইউনিভার্সে অন্য প্রজাতিও রয়েছে। তো তখন আমাদের ড্যানিয়েলস বলে আমি তো এটা আগে থেকেই জানি বা বিশ্বাস করি, কারণ যে ঈশ্বর আমাদের তৈরি করেছেন সে অবশ্যই আমাদের মতো আরো সভ্যতা নিশ্চয়ই তৈরি করবেন। তো এরপর জেন জিজ্ঞাসা করে আমি যদি এর প্রমাণ দেখাই আপনি কি ভয় পাবেন? ড্যানি বলে একবারেই না, এটা একটা বিশ্বাসের ব্যাপার, আর প্রতিটা মানুষই নিজের কাছ থেকে ঠিক করে সে কিসের উপর ভরসা করবে। আর আমি তো আগে থেকে এটা ভরসা করে রেখেছি যে ঈশ্বর শুধুমাত্র আমাদের তৈরি করেননি। তো এরপর জেন যখন বলে যেটা কি পৃথিবীর মানুষদের জানানো উচিত, তখন সে বলে হ্যাঁ এই সত্যটা সবারই জানা উচিত, কে বিশ্বাস করবে না করবে তার ব্যক্তিগত ব্যাপার। আর অন্যদিকে ড্যান আর মেরি এগিয়ে যাচ্ছিল, আর তখনই তারা একটা শিয়াল দেখতে পায় যেটা বারবার ওদের দিকে তাকাচ্ছিল। আর ঠিক ওই সময় অনেকগুলো ফায়ার ব্রিগেডের গাড়ি সেখানে পৌঁছে যায় এবং ওদের দুজনকে ধরে ফেলে। ওরা তো প্রথমে ভয় পেয়ে যায়, কিন্তু পরে দেখা যায় যে এগুলো চ্যাডের লোক। এই স্যাড সেই স্যাড না, কিন্তু ইয়োগার লোক স্যাড। তো দুজনের পরীক্ষা করার পরে ওরা করে কি আস্তানায় নিয়ে যায়, আর ইয়োগো তখন ওদের দুজনকে একসাথে দেখে চমকে ওঠে। আর এইদিকে ম্যারি সবার মনের কথা পড়ে ওদের সম্পর্কে সবকিছু বুঝে ফেলেছিল। আর তারপর সে দেখা ওখানকার সবাই মিলে ওদের শৈশবের বাড়ির একদম হুবহু একটা নকল বাড়ি করে রেখেছে। তো ইয়োগো তখন বলে তোমার আর ড্যানের সম্পর্কটা আমাদের বুঝতে হবে, যে তোমাদের কানেকশনটা কি। তো ম্যারি তখন বলে কিছু কথা আমি আগে থেকেই ফিল করছিলাম, কিন্তু আমি অতীত জানার যখন চেষ্টা করি তখন আমি অস্থির হয়ে যাই। তো যাই হোক, তারপর ও ভেতরে যায় ঘরের এবং বাবা মার ছবি দেখে ওর চোখ ভিজে যায়। আর তারপর ওর মনে পড়ে 10 বছর বয়সে ও একবার রহস্যময়ভাবে নিখোঁজ হয়ে গিয়েছিল এবং ইয়োগো জানতো যে ড্যানের সঙ্গে একই রকম ঘটনা ঘটেছিল। আর তখন ড্যানের বয়স ছিল হচ্ছে 5 বছর, সেও কিছুদিনের জন্য হারিয়ে গিয়েছিল। তো ইয়োগোর ধারণা ওদের দুজনের কোনো না কোনো কানেক্টেড রয়েছে। তো এই কারণে সে ওদের দুজনকে বোঝায় সে যদি এলিয়েন সম্পর্কে জানতে চায় তাহলে তাদের অতীতের ঘটনাগুলো জানতে হবে। আর এই ইনফরমেশনটা সে তাদের কাছে যে এলিয়েনকে বাঁচিয়েছে তার কাছ থেকে পেয়েছে। তো অবশেষে তারা দুজন রেডি হয়ে যায়। আর এরপর নোয়ার বেস থেকে আরেকটা চুরি হওয়ার ডিভাইস আমাদের দেখানো হয়। মানে আমরা কি দেখেছিলাম ওই কোম্পানিতে 3টা ডিভাইস রাখার জায়গা, কিন্তু তার মধ্যে 2টোই চুরি হয়ে গিয়েছে। তো একটা হলো ভিলেন নোয়ার কাছে, একটা ইয়োগোর কাছে, আর একটা হচ্ছে জেনের কাছে। তো যাই হোক, ইয়োগো করে কি ওদের দুজনের হাতে সেই ডিভাইসটা ধরিয়ে দেয় আর তার শক্তি ব্যবহার করে অতীতে যাওয়ার কথা বলে। তো তখন দুজনের মস্তিষ্ক এক হয়ে যায় এবং এলিয়েন প্রযুক্তির প্রভাবে ম্যারির তার ছোটবেলার কথা মনে পড়তে লাগে। তার বয়স যখন 10 বছর ছিল তখন সে তার ঘরেই ছিল, আর তার সামনে অনেকগুলো প্রাণী এসে হাজির হয়েছিল। তাদের মধ্যে হরিণ এবং ওই পাখিটাও ছিল। তবে তারা কোনো সাধারণ পশু ছিল না, বরং তারা এলিয়েন ছিল যারা সবসময় তাদের উপর নজর রাখছিল এবং ওরা জানতো যে মানুষ হয়তো ওদের এরূপেই ভরসা করবে। তো ম্যারি তাদের পিছু করতে করতে একটা ঝকমকে বাড়ি পৌঁছায়, কিন্তু ওটা ছিল একটা স্পেসশিপ। আর ভেতরে গিয়ে তাকে একটা জায়গায় শুয়ে দেওয়া হয় এবং এলিয়েনরা ওদের
উপর পরীক্ষা নিরীক্ষা করছিল যাতে ওরা মানুষ সম্পর্কে আরো ভালো মতো বুঝতে জানতে পারে। কিন্তু ওই সময় সে তার পাশে ছোট্ট ড্যানকে দেখতে পায় যার বয়স 5 বছর এবং ও খুব ভাবরে ছিল। আর ম্যারি তখন ওর হাত ধরে ওকে শান্ত করেছিল। আর এরপর তাদের চারপাশে তারা অনেক এলিয়েন ডিভাইস দেখতে পায় আর ওই যন্ত্রগুলোর সাহায্যে তাদের শরীরে বিশেষ ক্ষমতা ঢোকানো হয়েছিল। আর তখন তারা বুঝতে পারে তাদের যে স্পেশাল পাওয়ার গুলো সেটা ওখান থেকে শুরু হয়েছে। তো সবকিছু জানার পরে মেরি ইয়োগোকে বলে আমি এখন জানি সামনে আমার কি করতে হবে। আর ওইদিকে বাইরে কিন্তু নোয়াদের লোকজন পৌঁছে গিয়েছে, তারা কারখানার ভেতরে ঢুকে পড়ে। কিন্তু তারা যখন ভেতরে ঢুকে তারা দেখতে পায় পুরো বেসটা ফাঁকা, কেউ নেই। আসলে ম্যারি যেটা করেছে সে এলিয়েন ডিভাইসটা ধরে তার শক্তি দিয়ে সবাইকে অদৃশ্য করে রেখেছিল। কিন্তু কোম্পানির লোক যখন এগোতে লাগে এখন চোখে তো গাড়ি দেখা যাচ্ছে না, কিন্তু গাড়ির সাথে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায়। আর এদিকে ইয়োগো করে কি তার পুরো টিম সহ ট্রাক নিয়ে সেখান থেকে বের হয়ে যায়। আর এইদিকে ওই যন্ত্রের সম্পূর্ণ শক্তি ব্যবহার করার কারণে ওই যন্ত্রটা বাতিল হয়ে গেছে ডিভাইসটা। তো যাই এরপর সবাই করে কি ম্যারির যে নিউজ চ্যানেল সেই চ্যানেলের অফিসে আসে। তো ম্যারি তার টিমের সঙ্গে দেখা করে এবং তার বসকে বলে আজকে আমার একটা খবর প্রচার করতে হবে। তো ম্যারি এখানে তার বসকে তার ক্ষমতার প্রভাবে রাজি করিয়ে ফেলে, মানে বসকে তার বউ দেখায় হয়তো। আর অন্যদিকে ইয়োগো তার একটা বিশেষ বক্স নিয়ে এসেছিল। আর ড্যান কন্ট্রোল রুমে গিয়ে ডিভাইসের ভেতরে সকল ভিডিও ফাইল ইন্টারনেটে আপলোড করা শুরু করে। আর তো কিছুক্ষণ পরে নোয়াও জানতে পারে যে এখানে ওরা এসেছে, তো ওরাও এখানে চলে আসে। আর তারা ম্যারিকে দেখে আটকানোর চেষ্টা করে, কিন্তু তখন জেন এসে পৌঁছায় সেখানে এবং ড্যানের দেওয়া শেষ এলিয়েন ডিভাইসটা ম্যারিকে ধরিয়ে দেয় এবং মুহূর্তের মধ্যে ম্যারি করে সেই ডিভাইসটা হাতে নেয়। আর নোয়া তখন বুঝতে পারে এখন আর ওর সাথে পারা সম্ভব না, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। আর নোয়া তো পুরো বিল্ডিং এর কারেন্ট বন্ধ করে দিয়েছিল যাতে এটা লাইভ সম্প্রচার না করতে পারে, পৃথিবীর মানুষ না জানতে পারে যে এলিয়েন বলে কিছু আছে। কিন্তু যখন ম্যারির কাছে ওই মেশিনটা আসে সে আবার ওই ডিভাইসের মাধ্যমে আবার বিদ্যুৎ নিয়ে আসে এবং লাইভ সম্প্রচার চালু করে দেয়। তো এইটা যখন হয় তখন নোয়া চুপচাপ বসে পড়ে এবং নিজের পরাজয় নিজের চোখে দেখতে থাকে। তো লাইভ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ম্যারি পুরো পৃথিবীকে জানিয়ে দেয় যে 79 বছর ধরে এলিয়েনরা আমাদের এই পৃথিবীতে আসছে এবং 1940 সালের দিকে প্রথম রাশিয়ায় এলিয়েন স্পেসশিপ যে এসেছিল এটার যে গুজব উঠেছিল এটা সত্য এবং এই গল্প তখন থেকে শুরু হয়েছে এবং এই এলিয়েনরা শতাব্দী জুড়ে এই পৃথিবীতে অনেকবার এসেছে, মানুষের সঙ্গে যোগাযোগ করেছে। আর তাদের প্রযুক্তি মানুষের চেয়ে কয়েক হাজার বছর এগিয়ে। আর তারা এসেছিল এই পৃথিবীতে শান্তি ছড়াতে, যাতে মানুষের হানাহানি কম হয় এবং বড় বড় দেশের সাথে কথা বলতে বা এই টাইপের কোনো একটা কিছু বুঝিয়েছে। কিন্তু উল্টো মানুষেরা করেছে কি ওই এলিয়েনদের প্রযুক্তি নিজেদের হাতে রেখে দেবে কে কত বড় শক্তিশালী হবে সেটা করার জন্য এবং ওদেরকে ধরেছে এবং ওদের উপর রিসার্চ শুরু করেছে। তবে আজকে সেদিন এসে গেছে যখন পুরো পৃথিবীর জানা উচিত যে আমাদের যারা নিয়ন্ত্রণ করে তারা কি করছে। তো এরপর ড্যান করে কি এলিয়েন সংক্রান্ত সকল ভিডিও আপলোড করা শুরু করে। আর এরপর মানুষরাও দেখতে পায় যে সব প্রমাণ এবং সারা বিশ্বে এই ভিডিওগুলো ভাইরাল হয়। কিন্তু সবার আগে প্রমাণ করা হয় যে এই ভিডিওগুলো এআই দিয়ে তৈরি কিনা। তো যখন প্রমাণ হয় এআই দিয়ে তৈরি না তখন সবাই আসল ফুটেজগুলো দেখে। তো এখানে ড্যান এমন একটা ভিডিও দেখায় যেখানে দেখা যায় সামরিক বাহিনী অনেকবার এলিয়েনদের উপর আক্রমণ করে মেরে ফেলেছিল, ধরে ফেলেছিল এবং 47 সালে রাশিয়াও যেটা করেছে আমেরিকানরাও সেটা করেছে। মানে এখানে বোঝানো হয়েছে যে হঠাৎ করে যে তোমার গত 60-70 বছরের যে টেকনোলজির উন্নতি এটা এলিয়েনদের জন্য হয়েছে। আর এই জন্যই আমেরিকান রাশিয়ান বা বড় বড় সবার পাল্লা ছিল যে কে কে তো এলিয়েনদের ইউজ করতে পারে, মানে এরকম একটা কিছু। আর এই কারণে এলিয়েনদের অবস্থা খুবই খারাপ। তো এই সব দৃশ্য যখন মানুষরা দেখে তারা এলিয়েনের ব্যাপারে খুবই ইমোশনাল হয়ে পড়ে, কারণ সরকারি এজেন্সি বা বড় বড় সব কোম্পানি সরকার বহু বছর যাবত এই রহস্যগুলোকে দুনিয়া থেকে গোপন রেখেছিল। আর আজকে সবার সামনে সেই সত্যটা এসেছে। আর এই বিষয়টাকে প্রমাণ করার জন্য একটা এলিয়েনকে সবার সামনে আনা হয়। আর এই এলিয়েনটাই কিন্তু যে 5 বছর আগে আর কি ইয়োগা নিয়ে পালিয়েছিল। তো যাই কি এলিয়েন বেরিয়ে এসে কিন্তু ড্যান আর মেরিকে দেখতে লাগে, মনে হচ্ছিল সে আগে থেকেই ওদের দুজনকে চেনে এবং এরপর এলিয়েন তার অদ্ভুত দাঁতের মতো ভাষায় ড্যানকে একটা মেসেজ দেয় আর ড্যান সেটা বোঝে এবং ম্যারিকে এটার অর্থ বলে। আর এরপর ম্যারি ক্যামেরার সামনে এসে শুধুমাত্র একটা কথাই বলে আর সেটা হচ্ছে লিসেন, মানে শোনো। তো এই শোনো কথাটা কেন বোঝানো হয়েছে আমি বলি। মানুষ একে অপরের কথা শুনতে চায় না, একে অপরের সত্যটা জানতে চায় না এবং তারা কারো কথা কেউ না শুনে নিজের কথাটাকে উপরে রাখার জন্য তারা যুদ্ধ এবং আত্মবিনাশে লিপ্ত হয়েছে। আর এজন্যই এই সিনেমার লাস্ট মেসেজটা হচ্ছে ভয় ভীতি দেখানো নয়, আমার কথা উপরে থাকবে এরকম কিছু নয়, একে অপরের কথা শোনো। তো এই কথা দিয়েই সিনেমাটা শেষ হয়ে যায়। তো যাই হোক সিনেমার মোটিভ অনেক ভালো ছিল, কিন্তু অ্যাজ এ এলিয়েন সিনেমা কাহিনী অনেক কঠিন ছিল এবং কাহিনী কঠিন হলো আমি তোমাদের সহজভাবে বুঝাইছি আই হোপ। কিন্তু সিনেমা অত ভালো লাগে নাই, কিন্তু সিনেমার মেসেজ অনেক ডিপ এবং এলিয়েনের এখানে যে ব্যবহারটা সেটা সঠিক মতো ইউজ করতে পারে নাই। সিনেমার কনসেপ্ট ঠিক আছে কিন্তু কাহিনী আরো বেটার হতে পারতো, মানে যেভাবে বোরিং করে ফেলছে সিনেমাটিকে এটা আসলে হয় না। এবং আইএমডিবিতে 10-এর 6.7 রেটিং এটা কেন পেয়েছে আমি জানি না, বাট সিনেমাটা বোরিং করে ফেলছে। কনসেপ্ট সব ঠিক, এলিয়েনের উপস্থিতি নাই, কোনো পাওয়ার নাই, অ্যাকশন নাই, পুরো বোরিং করে ফেলছে। এতখানি কাহিনীর দরকার ছিল না। যে সিনেমারা বানাইছে এটা 30 মিনিটের একটা শর্ট ফিল্মে বানানো সম্ভব ছিল। মানে আমি এটাই বলবো, একটা এক্সপ্লেন দেখতে গিয়ে তোমরা বোরিং হয়ে গিয়েছো, তোর ফুল সিনেমা দেখা কিরকম বোরিং হবে। এবং এগুলো তো ফ্লপেরই কথা। আর এই ঘোড়ার সিনেমা নাকি বানাইছে 1400 কোটি টাকা খরচে, আর কামাইছে কত টাকা জানো ভাই? বল দেখি কত? মাত্র 1200 কোটি টাকা। সিনেমা পুরো খরচ তুলতে পারেনি, তবে এখনো সিনেমাটি চলছে, মাত্র 15 দিন হয়েছে, তবে এটা ফ্লপ করবে 100%। তো যাই হোক, বিদায় নেওয়ার আগে আমি একটা কথা বলি, আমাদের যে স্টোরটা রয়েছে, আমাদের যে ওয়েবসাইটটা রয়েছে সাবেস অন নামে, একবার ঘুরে একটু দেখে আসো প্লিজ। নতুন নতুন অনেক প্রোডাক্ট অ্যাড হয়েছে, হয়তো কোনো একটা প্রোডাক্ট তোমাদের পছন্দ হতে পারে এবং সেখান থেকে তোমরা যদি প্রোডাক্ট নাও নিশ্চিত থাকতে পারো কোয়ালিটি নিয়ে কোনো সমস্যা নেই এবং বাজার মূল্য
মূল্যের যে কোনো জায়গার চেয়ে কম মূল্যে তুমি প্রোডাক্ট পাচ্ছ এবং সেখানে অনেক অ্যানিমে কালেকশন রয়েছে। অন্যান্য দেশে যে অ্যানিমে কালেকশনগুলো আসে সেগুলো আমরা মাস্টার কপি করে এখানে নিয়ে আসি মাত্র 550 থেকে 600 টাকার মধ্যে। এছাড়াও এখানে অনেক ঘড়ির কালেকশন রয়েছে, সানগ্লাসের কালেকশন রয়েছে এবং তুমি অনলাইনে যে ঘড়ি দেখো না কেন, যে সানগ্লাসই দেখো না কেন, জাস্ট সেটার ছবি যদি আমাদেরকে পাঠিয়ে দাও সেটাকে আমরা মার্কেটের সবচেয়ে কম দামে তোমাদেরকে দিতে পারবো, এমনকি পাইকারি চাইলে পাইকারিও দিতে পারবো। যে কোনো ঘড়ি, যে কোনো সানগ্লাস একবারে চীন থেকে এনে দেওয়া যাবে। আরেকটা মজার ব্যাপার হচ্ছে আমাদের যে জুতার সেকশনটা রয়েছে, দেখো আমাদের স্নিকার্সের হিউজ কালেকশন রয়েছে, সেই সেক্টরটাও তোমরা দেখতে পারো এবং প্রত্যেকটা সেক্টরে ঘুরে ঘুরে দেখতে পারো এবং খুব শীঘ্রই মেয়েদের কালেকশন আসবে। আর আরেকটা ব্যাপার জার্সি, আমরা মাত্র 450 টাকা একটা জার্সি এনেছি। এটা বুঝতেই পারছো দাম যেরকম এটার কোয়ালিটি ওরকমই হবে। তুমি যদি 450 টাকা দিয়ে প্লেয়ার এডিশনের জার্সি আশা করো সেটা তো সম্ভব নয়। তো যেরকম দাম সেরকম কস্টের আমরা একটা জার্সি এনেছি। তুমি দেখতে পারো সকল ধরনের জার্সি আছে যেটা লাগে। তো একবার হলেও আমাদের ওয়েবসাইটটা একটু ঘুরে এসো। বাই, আল্লাহ হাফেজ।